চাবিটা আমার এই চাবিটা যে রতন চৌধুরীর দান। ওর কথা মতো না চলে হয় আমাকে এখান থেকে বদলি করে দেবে, আর তা নাহলে আমার চাকরিটা খেয়ে নেবে। না না না, এমনটা হলে ওর সন্তান রতন চৌধুরীকে আমি কিছুদিন প্রতিশোধ দিতে পারবো না। তারপর নিজের মেয়ে কোনো সন্তান চলে লড়াই করে আমার মনটা চাইল ওর সন্তান রতন চৌধুরীর। না 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 না, এসব আমি কি ভাবছি? এসব কথা ভাবি আমাকে চলবে না। আমাকে যে পারতে হবে, আমাকে যে পারতে সন্তান রতন চৌধুরী। আমি পুলিশ ইন্সপেক্টর সুজিত রায়। আমি আমার পুলিশের পোশাকের নামে বিক্রি দিয়ে বলছি, আইনের কাছে জড়িয়ে তোমাকে এমন শিক্ষা দেব তা তুমি কল্পনাও করতে পারবে না। একটা কথা তুমি মনে রেখো, তাদের চক্র বক্র গতিতে ঘুরতে সবিরত আপনারা কালের শীর্ষে, কাল তারা প্রমাণত। থাকবে না এই বাড়ি কেউ কারোর কাছে আন্দোলন থাকবে না। সবাই আমার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। আজ আমার মেয়ে পায়ের চলে সজ্জা। আচ্ছা আমি কি আনন্দ পাচ্ছি সে কথা বলে কাউকে বোঝাতে পারবো না। এবার গ্রামের কেউ আঙুল তুলে আমাকে বলতে পারবে না জীবন গানগুলি তুই তোর ভাইদের বিয়ে দিলি না, তাই আমার মেজ ভাই সবাইকে যোগ্য জবাব দিতে মানুষের মতো কাজ করেছে। আমার ভাই আসে। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়িটা শোন না, গত পরশু যে তুই আমার কি আনন্দ দিয়েছিস না, সে কথা আমি তোকে বলে বুঝাতে পারবো না রে ভাই। বিয়ে বাড়িতে অতগুলি লোকের সামনে সত্যি বলছি ভাই, গর্বে আমার মুখটা না একদম ফুলে উঠেছে রে ভাই, একদম ফুলে উঠেছে। এই নাহলে জীবন গাঙ্গুলি ভাই, জীবন গাঙ্গুলি ভাই। তোমারই আদর্শে আমরা বড় হয়েছি বর্তা। আমরা তো তোমাকে কোনোদিন কিছুই দিতে পারিনি বর্তা, কোনোদিন কিছুই না। তুমি আমাদের দু ভাইকে তোমার সিংহের শীতল ছাওয়ায় মানুষ করেছো, তাই তোমার ঋণ বর্তা। দাদার কাছে আবার ঋণ কিসে রে? ঋণ কিসে? তোমরা উপর থেকে আমাকে আশীর্বাদ করো, তোমাদের আদর্শ এই জীবন গানগুলি আজ তোমাদের কথা রাখতে পেরেছে মা, আজ আমি তোমাদের কথা রাখতে পেরেছি। তুমি হচ্ছিস আমার এই ডান দিকের পাজরে, আমার চিন্তা না, চিন্তা হচ্ছে আমার এই বাঁ দিকের পাজরে ভাই, বাঁ দিকের পাজর। আচ্ছা বর্তা, চিকের ওষুধটা কি হলো বর্তা? তুমি চুপ করে আছো, কথা বলছো না, বলো বর্তা বলো, চুপ করে থাকো না। চিকের ওষুধটা আসলে কি? ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। আর শোন না ভাই, শোন, আমার এখন অনেক কাজ পড়েছে, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, আমি এখন যাই ভাই। বর্তা, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আমার কাছে লুকিয়ে যাচ্ছ। বল, এতে লুকোনোর কাছে লুকোনো গেছে। আমি তো বললাম সামান্য একটু গাঁটের পাবেন। এই ভাই শোন না, শোন না, জিতকে হাতে হাসপাতালে ওর বন্ধু বান্ধবরা চলে গেছে, এখনই ফিরে এসে পর্দা করে চিৎকার শুরু করে দেবে। আর শোন না ভাই, এদিকে আমার পরিরাত্রির রাতের সময় হয়ে গেছে, আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই, তোকে পরে বুঝিয়ে আমি সব কথা বলবো। আমি এখন যাই ভাই। বর্তা শুনে যাও, বর্তা আমার বসের উত্তরটা তুমি দিয়ে যাও। বর্তা, আমার মনে হচ্ছে বর্তা নিশ্চয়ই কিছু একটা আমার কাছে গোপন করে যাচ্ছে, কিন্তু কি গোপন করে যাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। ব্যাপার এ তো দেখছি বিয়ে বাড়ি, সানাই বাজছে, লোকজন দেখি খাওয়া দাওয়া করে হাত মুছতে চলে গেছে, কিন্তু আমাদের বাড়িতে কার বিয়ে? বর্তমানে হসপিটালে ভর্তি করে দিয়ে আমাদের বাবু, তুই ওখানে নতুন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার বলতো? আরে ভুলো সজ্জারে পাগল, আমার ভুলো সজ্জা। ভুলো সজ্জা? তোর ভুলো সজ্জা? আরে আমার আবার কার? তুই তো বলেছিস বিয়ে করবো না। আরে কি করবো বল? আরে কি করবো? আরে এমন পরিস্থিতির মধ্যে বললাম তুম করে বিয়েটা করে ফেললাম। হসপিটালে ভর্তি করে দিয়ে মেয়ে বাবুর বিয়ে দিল, বরটা কিন্তু কাজটা ভালো করে। এখানে আমার কোনো দোষ নেই, এখানে আমার কোনো দোষ নেই। বরটা এলে তুই বরটাকে জিজ্ঞাসা করবি কেন তুমি মেয়ে বাবুর বিয়ে দিয়েছ, কেন তুমি বরটা এলে না, আমি বরটার সঙ্গে একটা কথা বলবো না, এই আমি রাগ করে বসলাম। ওটা রে ভাই, কথা
করে দিয়ে মেয়ে কোমর বিয়ে দিলে তা তুমি ভালো করেছো। আরে রাগ করিস না, ঘরটার কথাটা একটু মন দিয়ে শোন না। শুনতে পারি হ্যাঁ। ঘরটা যদি তোর জন্য একেবারে লক্ষ্মী বসিবার মতন বউ নিয়ে আসে। আরে দারুণ সুন্দরী, দারুণ সুন্দরী। আমি এখন মেজবাবুর জন্য একদম লক্ষ্মী প্রতিমার মতো বউ এনেছি। আচ্ছা জি, তুই এখন একটু একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা গো। তোমার চোখটা একেবারে ছানা মারা হয়ে গেল। হবে না, দেখতে হবে তো আমার ঘরটা মেজবাবুর জন্য কেমন বউ নিয়ে এসেছে। ঘরটা আমার কিন্তু পছন্দ আছে। দাঁড়াও দেখি, দাঁড়াও তো তুমি একবার মেজবাবুর পাশে দেখি দুজনকে দুজনকে একেবারে কাছে বানিয়েছে। কি মনে হচ্ছে বলো তো? কি হচ্ছে লক্ষ্মীর পাশে সোনা চাঁদের কোনা এসো মোদের ঘরে, সাবিত্রীর মতো ঘর আলো করি। সোনা চাঁদের কোনা এসো মোদের ঘরে, সাবিত্রীর মতো ঘর আলো করি। সোনা চাঁদের কোনা এসো মোদের ঘরে, চাঁদের কোনা এসো মোদের ঘরে। এটা মনের ব্যাথাকে বুকের মাঝে চেপে রেখে ওঠে রাতের কাছে। আর প্রেম প্রীতি ভালোবাসা এরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকে। আমিও এদের ভালোবাসায় বাধা পড়ে গেছি, তাই তো ঠিক করেছি আগামী মাসের 10 তারিখে আমি আমার আলোর বিয়ে দেবো আকাশের সাথে। এই দেখো আমি কোথা থেকে কোথায় চলে গেছি। এখন তো সোনালি ধানের গন্ধে মন প্রাণ ভরিয়ে দিতে হবে নবান্নের আনন্দে। আনন্দ 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 আজকে কিন্তু শুধুই আনন্দ। খুশি জোয়া আর তার সাথে আসলে পিঠে পুলি আর পায়েস খেতে কিন্তু দারুণ হয়, কিন্তু বেশি খেলে আমার কথা জম। তুমি হো বন্ধু অর্ধেক ভোজন না হলে আবার ডাক্তার বলতে রক্ষে হবে কি শিশুক্তি। ঘরে ঘরে সোনার মরণ ঘর, আয় আজ আমরা খুশিতে যাই গো। সদাই করি মোরাই করি এই যে মায়ের নাম, এই যে মায়ের নাম। সদাই করি মোরাই করি এই যে মায়ের নাম, এই যে বাবার খুশিতে কত মেয়ে উঠেছে, তুমি আমাকে ছেড়ে তোমার এই মুখে থেকে তাকে আমার তো মনে হইল না। আমার মনে হয় সকলের মুখে থেকে তুমি এক কথা ছিল। তাই বুঝি আমি হ্যাংলা 100 বার হ্যাংলা, কিন্তু হ্যাংলা তো অন্য কারোর জন্য নয়, হ্যাংলাটা শুধুমাত্র তোমার জন্য। তাই তো হয় মনে হয় যদি যোগ করতে গিয়ে কখনো বিপদ হয়, যদি লাভের পরে হয় শূন্য। ওর সমস্ত শূন্যতা আমি আমার ভালোবাসায় পূর্ণতা ঢেকে দেবো। আমাদের ভালোবাসার সাথে থাকবে চন্দ্র সূর্য তারা, আমাদের ভালোবাসার সাথে থাকবে কোমর উপরে প্রত্যেকটা মানুষ থাকো। তোমার তারপরে চলে যাবে স্বপ্নের দেশে, যে স্বপ্নের দেশে শুধুমাত্র তুমি থাকবে, আমি থাকবো। তারপর সেই স্বপ্নের দেশে, স্বপ্নের দেশে সেই স্বপ্নের দেশে তুমি আমাকে কে ভুলবে? ও
করিয়ে দিয়ে জীবনের সংসারটাকে আমি একেবারে ধ্বংস করে দেব। কিন্তু না, সবার আগে আমার চাই ওই 25 কাঠা জমিটা। যে জমিটা না পেলে আমি আমার বাবার স্বপ্নের এই ঘরটা কিছুতেই ভুলতে পারছি না। তাই ওই 25 কাঠা জমিটা আমার চাই চাই চাই। দেখা তো আমিও করতে চাই আপনার সঙ্গে, কিন্তু সময় যে হয়ে ওঠে না। আরে বাবা, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। হঠাৎ করে বিয়ে, তারপর সংসার, তা কেমন কাটলো বলো বিয়ে অনুষ্ঠান? ওই কোনো রকমে আরে আমাদের বর্দা, আরে আমাদের বর্দা একার হাতেই সব কিছু সামলেছে। সে তো সামলাবে জিতেন্দ্র। তোমার কথা চতুর্বুদ্ধির তারিখ না করে যে আমি পারছি না। তার মানে কি বলতে চাইছেন কি আপনি? যা বলবেন সোজাসুজি বলুন চৌধুরী বাবু। কত রাগ করে না শোনা, জল ছাড়া যে সবই কেনা। চৌধুরী বাবু, হ্যাঁ, মানুষকে সাবধান করাই হচ্ছে মানুষের ধর্ম। তাই তো তোমাকে সাবধান করবার জন্য আমি তোমাকে এখানে ডেকে পাঠালাম জিতেন্দ্র। কিসের সাবধান? সাবধান মানে কি বলছিলাম জিতেন্দ্র? মানে তোমার বিয়ে, আমার বেটা তোমাদের বিয়েটা, তোমাদের বিয়েটা তোমার ঘরটা বেশ প্ল্যান করে দিয়েছে জিতেন্দ্র। কি বলছেন কি আপনি? কি বলতে চাইছেন কি আপনি? ওই মদনের বাড়িতে তো তোমার পর্দার মানে কাছে থেকে যাতায়াত ছিল রে বাবা। না 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 না, কিছুতেই হতে পারে না। আমার বর্দা এমন নোংরা কাজ করতে পারে না। আমার বর্দা কখনো এমন পাপ কাজ করতে পারে না। আরে বাবা, ওই জোনাকিকে তো তোমার পর্দার ভালো লাগতো। না না না, কিছুতেই হতে পারে না। আমার লক্ষ্মী পরিবার স্ত্রী কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। না মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জিতেন্দ্র? মানে আমি বলতে চাইছি ব্যাপারটা কি দাঁড়ালো, মানে তোমার বউ তোমার সঙ্গে আবার তোমার দাদার সঙ্গেও প্লিজ আপনি চুপ করুন। আপনার কথাগুলো শুনে আমার এই কথার মধ্যে অসুস্থ যন্ত্রণা হচ্ছে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ওই জোনাকি মেয়েটা তো একটা চরিত্রহীনা। না, আপনি একটা মিথ্যাবাদী। আপনি সমস্ত কথা বানিয়ে মিথ্যা কথা বলছেন চৌধুরী বাবু। প্রতিদিন নিত্য নতুন পুরুষ সঙ্গী ওই মেয়েটার চাই। আরে বাবা, শুনেছি তো আকাশ ছেলেটার সঙ্গেও নাকি ওর ওই কি সবাই মিটিং চলছে। ওই চৌধুরী বাবু, একটা কথা কান খুলে শুনে নিন। আপনার কথাগুলো যদি মিথ্যা হয়, যে মুখটা দিয়ে আমার দেবতার মতো দাদার চরিত্র আপনি গালিতে গেলেন এবং আমার স্ত্রীকে বললেন চরিত্রহীন না, বললাম এই মুখটা সারা আমি ঘুরি। চৌধুরী বাবু, আর যদি কথাগুলো সত্যি হয় জিতেন্দ্র, যে হাত দিয়ে আমার দেবতার মতো দাদাকে এতদিন আমি পুজো করে এসেছি, সেই হাতটা উঠবে আমার বরদার ওপর। বলো কি? আর গলা থামবে, বাড়ি থেকে তুল করে বার করে দেবো। তাকে আমার স্ত্রীকে হ্যাঁ? কথাটা মনে রাখবেন চৌধুরী বাবু। রাখো রাখো। ওই সারা মাতারের দিকে বলছে, নইলে আপনারা মুখ নাড়বে। নমস্কার চৌধুরী বাবু। কথাটা understand? You are better. রজত নাম আমার, আমি সারা 1 নম্বরের চাঁদহারাম। ও জিতেন্দ্র, তুমি এখনো আমাকে চিনতে পারোনি?
আমি হাসবো তীর হাসি, কিন্তু ওই আকাশটা দেখছে কালো মেঘে ভরে গেছে, বৃষ্টি নামলেও নামতে পারে। আরে 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 আকাশ যে, এসো এসো এসো, এইবার সব অন্ধকার কেটে যাবে। আকাশ চৌধুরী মশাই, এইবার এই কোমরপুরের সমস্ত অন্ধকার তাই আকাশ কাটিয়ে দেবে। এবার বলুন চৌধুরী মশাই, কেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি তোমাকে একেবারে ভুলে গেছি। আমি তো তোমাকে ডেকে পাঠিয়েছি, মানে কি হয়েছে জানো আকাশ? মানে তুমি হয়তো শুনে থাকবে যে আমি ওই মাঠের মাঝখানে একটা ফার্ম খুলতে চলেছি, আর সেই ফার্মটা যেতে গেলে তোমার ওই 25 কাঠা জমির উপর দিয়ে আমাকে যেতে হবে আকাশ। তাই ওই 25 কাঠা জমিটা আমার চাই আকাশ। আকাশ আমার রক্ত চাই, আমার লাল টকটকে তাজা রক্ত চাই। আমি যতদিন মাথা উঁচু করে কমরা করে দাঁড়িয়ে আছে, শালা কোনো মাইকা নাম নেই। ওই 25 কাঠা জমিতে হাত দেয়, যে শালা 25 কাঠা জমিতে হাত দেবে তার হাতখানে কেটে টুকরা টুকরা করে আকাশ ওই 25 কাঠা জমিতে আমি শালা ফুটিয়ে দেবো ফুটে। এই পশ্চিমবাংলার এখনো কোনো মাইকালাল জন্মগ্রহণ করেনি। এই আকাশে যতদিন কমলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই 25 কাঠা জমি আলে কেউ পাঠায়। ওই 25 কাঠা জমি আলে যে পাঠাবে তার পা থেকে এই চৌধুরী মশাই কি মনে করেছেন? কি মনে করেছেন ডুবে ডুবে জল খাবে না, শিবের বাবাও টের পাবে না? নদীর মাঝে ফাটলটা আপনি করিয়েছিলেন। চৌধুরী মশাই দিতে হবে, আজকে তোমাকে সমস্ত কাজের কৈফিয়ত তোমাকে দিতে হবে। কি মনে করেছেন আমি আর আলো গরিবের ঘরে জন্মগ্রহণ করলেও পেটে বিক্রি নিয়ে বড় হয়েছি, কলেজ থেকে ডিগ্রি নিয়ে এসে পাস করেছি। এই সমাজে চাকরি বাকরির অবস্থাটা ভালো নয়, এই মাঠে কাজটাই বেছে নিয়েছি। আরে সারা শক্ত সমুদ্র জোয়ান ছেলে খেতে খায়, ঘাম ছড়িয়ে খায়, রক্ত জল করে খায়, আলু চাষ করে খায়, ধান চাষ করে খায়, পাট চাষ করে খায়। শালা আলু একটা পয়সাও মেরে খায় না। মান খুলে একটা কথা ভালো করে শুনে রাখুন, এই আকাশে যতদিন বেঁচে আছে কোনো মাইকালাল নেই এই কমলাপুরে ক্ষতি করে, কোনো মাইকালাল নেই এই কমলাপুরে সারা মা পুণ্যের সম্মান নিয়ে কেউ খেলা করে খেলা। আমি সারা নাম করে যা টাকা দিলে যা টাকা নিয়ে যে সারা আমাকে অপমান করবে তার মাথার পুরি দাও, আমি সারা পুরি করে উড়িয়ে দেবে, পুরি করে উড়িয়ে দেবে। এই চৌধুরী মশাই একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখ, আমি সারা পালি ঘোড়া নই আর জলের ঘোড়াও নই, আমি সারা একটা জাত। এক ছবলেই না ছবি করে দেওয়ালে টাঙিয়ে দেব। তোমার বাড়ির উঠানে এসে আমি কুন্ডিটা কেটে দিয়ে গেলাম। আরে সারা কত মায়ের দুধ খেয়েছে, সেটা দেখো। এই কুন্ডিটার মধ্যে পাটা ঢোকালে, এই কুন্ডিটার মধ্যে পাটা ঢোকালে না তোর পাটাকে
কেটে কুচি কুচি করে তেল লঙ্কা আর হলুদ মাখিয়ে আমরা তোর বাড়ির চারতলার ছাদে আনি শোকাকে নিয়ে যাবো রে। মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আরে তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু এই শির ধরাটায়, এই শির ধরাটা। যে মানুষগুলো আমাদের এই পরিচয় তৈরি করেছে মানে আপনাদের বাড়ি আপনাদের বাড়ি মুখোশধারী পুরুষগুলো যারা রাত্রির অন্ধকারে আপনাদেরকে ফেলে রেখে আমাদের ঘরে পড়ালারে সেই মানুষগুলো একটা করে নাম দিতে পারবেন না। বরং ওই লোকের পুরুষগুলোর পদতলিত হয়ে বাচ্চাটা আপনাদের মতো মানুষদের চোখে হয়ে গেছে। তাই যত ঘৃণা যত দুঃখার তারা আমাদের উপর বিশ্বাসের চক্কা লাগিয়ে দিয়ে এই সমাজ থেকে আমাদের এক বেশি করে দিয়েছে। কিন্তু ভেবে দেখেছেন কখনো ভেবে দেখেছেন এই
কাউকে কিছু না বলে ওই আমি চুপি পালিয়ে চলে আসলাম আমার মাসির কাছে আমি হাত জোর করে বললাম, মাসি মাসি আমার কথা তুমি একটা বার শোনো, ওই মানুষটা ভালো না জানো তো, প্রত্যেকটা দিন ওই মানুষটা আমাকে তার আগেই আমার গালে পড়েছিল টাস টাস করে দুটো থাপ্পড়। আমি কাজ না করার বাহানার জন্য মাসিকে মিথ্যে কথা বলছি। আমার মাতৃপিতৃ সম মাসি সেদিন কিন্তু আমার কথা বিশ্বাস করেনি, তাই আজ আমার এই গতি। তাই আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের বাড়ির ছোট কন্যা সন্তানকে যদি কখনো কারোর দিকে অভিযোগের আঙুল তুলে বলে এই মানুষটা ভালো নয়, আমাকে কষ্ট দেয়, একটা বার কথাটা শুনবেন, যাতে আমার মতো একটা রাত্রি আপনাদের পরিবার থেকে তৈরি না হয়। মেরে দিয়েছিলাম বিরুদ্ধে মাসিকে বারবার বলার সত্ত্বেও মাসি যখন আমার কথা শুনলো না, বরং ঘাড়ে ধাক্কা দিয়ে ধীরে ধীরে করে আমাকে বাড়ি থেকে বার করে দিল এবং আমাকে বললো ওই বাবুর বাড়িতে যদি কাজ করতে না যাই তাহলে নাকি মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। মেনে নিয়েছিলাম মাতৃপিতৃর সমাজের মাসি আমার যন্ত্রণা করে না বুঝলো, তাহলে আমার দরকার নেই সেই মানুষটার মুখ দেখার। কেন ঈশ্বর তো এই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কর্ম ক্ষমতা দিয়েছে। তুমি কেন সমাজের কিছু নোংরা মানুষের পদতলিত হয়ে আমাদের এই সমাজের মেয়েগুলোকে বেঁচে থাকতে হবে বলতে পারেন? তাই মাসির মুখে আমি সেদিন উত্তর দিয়ে দিয়েছিলাম, দেখবো না, খেটে খাবো, তবু নিজের শরীরটাকে অপবিত্র করে আমি বাঁচবো না, আমি যাবো ওই বাবুর কাছে। বেরিয়ে গেছে আমি এক কাজ চেয়ে বেরিয়ে, আর ঠিক বেরোনোর আগে মাসি আমার মুখে ছুঁড়ে মারলে এই লকেটটা। চলতে গিয়ে প্রশ্ন করলাম, এটা কি? বলে জেনে না জাদুতেও তোর সঙ্গে আমার কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, না আমি তোর মাসি। কারণ আজ 10 বছর আগে তোমাদের এই দুর্ঘটনায় হাজার হাজার মানুষ একটা হসপিটালে ভর্তি ছিল, আর সেখান থেকে প্রত্যেকে স্বজনকে ফিরিয়ে নিয়ে গেলে তোকে খোঁজ করতে সেখানে কেউ আসেনি। তাই আবার সূত্র উঠে সেই তোকে আমি ঠাই দিয়েছিলাম, আর যখন তোকে আমি নিয়ে এসেছিলাম তোর গলায় ছিল এই লকেটটা, নিয়ে যাও। আজকে কতদিন তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকে, তোর কোনো স্মৃতি আমি তোর কাছে রাখবো না। বিশেষ করুন মনে হচ্ছিল ওই আকাশটা মাথার করে ভেঙে পড়বে, মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি দিশাহারা হয়ে উঠেছিলাম, আমি কি কথা শোনালো মাসি আমাকে, তবু জেদ মনে পড়েছিল। বেশ বেশ, তাই যদি আমার আসল পরিচয় হয় খুঁজে বার করবো কে আমার মা, কে আমার বাবা। লোকের বাড়িতে গিয়ে আমি ঘর ছেড়েছি, ঘর উঠেছি, চায়ের দোকানে গিয়ে দোকান ধরেছি, হোটেলে গিয়ে বাসন মেরেছি, আর প্রতিদিন ছুটে ছুটে খুঁজে বেরিয়েছি আমার পিতৃ পরিচয়। জিজ্ঞেস করেছি, এই যে দাদা আপনি কি বলছেন? দেখুন একটা বাড়ি এই রকম থেকে মন দিয়ে কখনো এরকম একটা লকেট কি আপনি দেখেছেন? কারো কাছে দেখেছেন এমন একটা লকেট? এই যে মা বোনেরা, আপনারাই পারবেন আমার পিতৃ পরিচয় খুঁজে দিতে। আপনারা তো সোনার গয়না করেন, বলেন অনেক স্বর্ণকারের কাছে যান, আপনি বলুন না কোন স্বর্ণকারের হাতের কাজ এমন হতে পারে, তার কাছে এমন একটা হুবহু লকেট দেখেছেন? একটু বার দেখে মনে করার চেষ্টা করুন, একটুবার বলুন না চেনে নিয়েছেন কথা, বলুন না। কেউ তো অন্তত বলুন কে আমার মা, কে আমার বাবা, কেউ তো বলুন কি আমার পিতৃ পরিচয়। সালা আর কি করে পারবো বলুন তো? সালা আমারই কোপড়ে কিছু নেই, সালা এত বড় সমাধান সালে আমিও বাড়ি রেখেছি সুবাদে একটা লকেট দিয়ে পিতৃ পরিচয় করতে। তাই তো শুধুমাত্র একটা অলঙ্কার হিসেবে গলা ঝুলিয়ে রেখেছি, আর বেঁচে থাকবার লড়াইটা আজ যাচ্ছি, আর বেঁচে থাকার তাকে দিয়ে ছুটতে দেখেছি একের পর এক জায়গায়, যাতে নিজের জীবনটাকে একটু স্বচ্ছন্দে রাখতে পারি। কি ভাবছেন তো কেন? এই তো যাই দোকানে কাজ করছি, লোকের বাড়িতে কাজ করছি, তবু কেন স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য আমি ছুটে বেড়াচ্ছি? আরে বাঁচতে দেয়নি এই সমাজ, এই সমাজের মধ্যে কোনো একটা মেয়েকে পেলে কোনো পুরুষ মানুষ কি তারা ছেড়ে কথা বলে না। তাই তো যেখানে নিজে কাজ করে
সংসারের বুকে কোনো মানুষ যাদের বাবা মা নেই, যাদের মাথার উপরে পিতা মাতা নামক ছাতাটা নেই, সেই সমস্ত সন্তানদের বাঁচতে দেয় না রে মাথা উঁচু করে। তাই নিজের বাঁচার জায়গাটা নিজেকে ছিনিয়ে নিতে হয়। তোকেও ছিনিয়ে নিতে হবে, আর তোকে পাল্টে দিতে হবে এই সমাজের খেলা। যে বহুগুলো নিজেরা মুখোশ করে এই সমাজকে রক্ষা করার নাম করে ভোগ করে তুলেছে, তাদের আসল মুখোশগুলি টেনে হিঁচড়ে বার করতে হবে। আর আমিও মেনে নিয়েছিলাম। কেন মেনে নেবো না বলতে পারেন? একটা 10 বছরের মেয়ে 10 বছর বয়সে বুঝে গেছিল সমাজের বুকে নারীর পরিচয় মানেই শুধু দলা দলা মাংস। মাংসপিণ্ড ছাড়াই সমাজের বুকে কোনো নারীর কোনো পরিচয় নেই। তাই এই মাংসপিণ্ডকে যদি ওই হিংস্র জানোয়ার পুরুষদের হাতে বারবার তুলে দিতে হয়, তবে কেন পরিষ্কার হলো? বরং এই শরীরটাকেই পুরো তুলবো ভার দিয়ে দিয়ে অস্ত্র। যেই অস্ত্রকে একদম স্পর্শ করতে আসলেই ওই নোংরা পুরুষগুলো কেঁদে চলতি হয়ে যাবে, চলে যাবে তাদের জীবন আজীবনের মতো। তাই তো আমি আজ 25 বছর পর সেই কাজে হয়েছি সক্ষম। আজ 25 বছর পর আমি শহরতলির 1 নম্বর বেশ্যারাত্রি, যাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা এই শহরে কারণ নেই। কোনো পুরুষ পারবে না এই রাত্রিকে এড়িয়ে যেতে। আর রাত্রি আমাদের কামড়ছে দেবে না। এই শহরতলিতে আর দ্বিতীয় কোনো রাত্রির জন্ম এই রাত্রি হতে দেবে না। তাই এই শহরতলির বুকে